পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ছাড়ুন আমাকে, প্রচুর কষ্ট হচ্ছে আমার। বলে তার সদ্য বিবাহিত স্বামীকে তার উপর থেকে সরানোর চেষ্টা করতেই কায়রার গালে ঠাস ঠাস করে থাপ্পড় পড়ে গেল। কায়রা চোখ তুলে গালে হাত দিয়ে তার সদ্য বিবাহিত স্বামীর দিকে তাকালো। পরনে সাদা শেরওয়ানি, চোখ লাল করে তার দিকে তাকিয়ে আছে। এতপর হুঙ্কার ছেড়ে বলল, পররাষ্ট্রমন্ত্রী ইয়াসির তালুকদার ছোঁয়ার চেষ্টা করছিস? তোর মতো নোংরা বস্তির মেয়ে আমাকে স্পষ্ট করছিস? জানিস তুই, তোদের দেখে আমার শরীর ঘিন ঘিন করে ওঠে। নেহাতি বিয়ে হয়েছে তাই ভেবে নিবি না তোকে আমি বউ বলে মেনে নিয়েছি। তুই আমার জুতা হওয়ার যোগ্য রাখিস না। এখন আমার তোকে চাই। আমার বিয়ে যখন হয়ে গেছে তখন তোকে শোকেসে সাজিয়ে রাখবে না। বলে ঠোঁট বাঁকা করে হেসে কায়রার দিকে এগিয়ে গেল। পাথর হয়ে বসে আছে কায়রা। কত স্বপ্ন বুকে বেঁধে বাসর ঘরে বসেছিল। সে স্বপ্নের ভাবতে পারেনি বাসর রাতে এতগুলো তিক্ত আর বিষাক্ত কথা তার জন্য অপেক্ষা করেছে। সে ভেজা চোখে ইয়াসিরের দিকে তাকিয়ে আছে। ইয়াসির এগিয়ে এসে কায়রার উপরে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল। কায়রার পুরো শরীরকে খুবলে খুবলে খেতে লাগলো ইয়াসির। 17 বছরের কিশোরীর শরীর 32 বছরের যুবকের দ্বারা পিষ্ট হতে লাগলো। কায়রা দুহাত দিয়ে বিছানার চাদর চামড়ে ধরে আছে। চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে বালিশের সাথে মিশে গেল। এভাবে একটানা সারা রাত কায়রার শরীরকে ক্ষত বিক্ষত করে কায়রার শরীর থেকে সরে আসলো। কায়রা ইতিমধ্যে জ্ঞান হারিয়ে বিছানায় ঢলে পড়েছে। ইয়াসিরের দিকে কোনো ক্ষেপ নেই যে অন্যদিকে মুখ করে উপর হয়ে শুয়ে পড়ে। চারিদিকে ফজরের আজান দিচ্ছে। কায়রার পিট পিট করে চোখ খুলল। পুরো শরীরে প্রচুর ব্যথা হয়েছে। ব্যথায় কায়রার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। পাশ ফিরে একবার ইয়াসিরের দিকে তাকাতেই কালকের কথাগুলো মনে পড়তে লাগলো। কায়রা ইয়াসিরের দিকে থেকে ঘৃণায় চোখ ফিরিয়ে নিল। সে মনে ভাবছে, কি করে একজন পররাষ্ট্রমন্ত্রীর এত নিচু চিন্তাধারা। বড়লোকরা মানুষ আর গরিবরা সব অমানুষ। কায়রা দীর্ঘশ্বাস ফেলে সে আশেপাশে তাকিয়ে শাড়িটা খোঁজার চেষ্টা করলো। এক সময় দেখলো শাড়িটা মেঝের এক পাশে পড়ে আছে। কায়রা আস্তে আস্তে বিছানায় থেকে নেমে দাঁড়াতেই পুরো শরীরে ঝাঁকি দিয়ে উঠল ব্যথায়। সে দাঁত দাঁত চেপে বিছানার চারিদিকে জড়িয়ে এগিয়ে গেল শাড়িটার দিকে। শাড়িটা নিচু হয়ে তুলে ওয়াশরুমে যাবে, এমন সময় ইয়াসির হুঙ্কার ছেড়ে বলল, ওদিকে কোথায় যাবি তুই? ইয়াসিরের এতক্ষণ ঘুমানোর ভান করেছিল। ও তো দেখেছিল মেয়েটা কোথায় যাচ্ছে। কায়রা ইয়াসিরের হুঙ্কারে কেঁপে উঠল। সে শাড়িটাকে শক্ত করে বুকে চেপে থাকলো। ইয়াসির কপালে ঘাট ভাঁজ করে বলল, তোকে কি বলছি শুনতে পাসনি? কায়রা ইয়াসিরের দিকে ঘুরে দাঁড়িয়ে মিনমিনিয়ে স্বরে বলল, ওয়াশরুমে যাচ্ছিলাম। ইয়াসির কাট কাট গলায় বলল, আমার শরীরে তোকে স্পর্শ করতে দেয়নি। তুই কি করে ভাবলি আমার ওয়াশরুম ইউজ করতে দেব? বলেই কায়রার দিকে তাকালো। ইয়াসিরের এমন বিষাক্ত কথা পানে কায়রা মাথা নিচু করে রইল। মুখের অবধি কাটল না। হয়তো এটাই তার পবিত্রত্ব, এটাই তার বিধিলিপিতে লেখা আছে। ইয়াসির বিছানা থেকে উঠে এসে কায়রার সামনে দাঁড়িয়ে বলল, এইভাবে সঙ্গের মতো না দাঁড়িয়ে শাড়িটা পরে পাশের রুমের বাথরুমে চলে যা। এত সকালে মম উঠবে না। তাড়াতাড়ি বিদায় হওয়ায় চোখের সামনে থাকে। তোকে দেখে দিন শুরু করলে দিনটা আমার মাটি যাবে। উত্তপ্ত সেও কিছু বলল না। সে ভেজা চোখে তার স্বামী নামক নিষ্ঠুর পুরুষকে দেখল। ইয়াসির আবার বলল,
আমার সামনে কান্না করবি তুই। তোর চোখে কান্না দেখে আমার শরীরটা ঘিন ঘিন করছে বলেই মুখ ফিরিয়ে বারান্দায় চলে গেল। কায়রা এক বুক হতাশা আর অপমান নিয়ে শাড়িটাকে শরীর কোনো রকমে পেঁচিয়ে একটা শাড়ি নিয়ে ঘর থেকে বের হলো। কায়রার কানের কাছে এখনো ইয়াসিরের বিষাক্ত কথাগুলো বাজছে। কায়রা দরজা খুলে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। সে একটু তাড়াতাড়ি হেঁটে পাশের ঘরটাতে ঢুকে গেল। ঘরটা সুন্দরভাবে পরিপাটি করে রাখা আছে। রাউন্ড খাট, তার পাশে কাবার্ড, একটা শেফটে ভিন্ন লেখকের বই রাখা আছে। কায়রা দরজাটা লাগিয়ে বিছানায় বসে তার গলায় লকেটটা খুলে হাতে নিল। লকেটের মধ্যে একটা ছোট বাচ্চা মেয়ে ফ্রক পরে আছে, পাশেই একটা 40 বছরের লোক। কায়রা ছবিটার মানুষটাকে চুমু খেয়ে তাচ্ছিল্য ঢেলে হেসে বলল, আমি কেন এত কষ্ট পাই আব্বু? যে বয়সে আব্বুর হাত ধরে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তারপর প্রতিনিয়ত মায়ের অপমান আমার উপরে এসে পড়ল। জানো আব্বু, আমি বুঝতে পারতাম না আম্মু কেন আমাকে এত এত বাজে কথা বলতো, কিন্তু কোনোদিনও মুখ ফুটে জিজ্ঞেস করিনি, কেন আম্মু আমাকে এত অপমান করো? আয়রা আর পিয়া কেন কিছু বলো না? কিছুক্ষণ থেমে আবার বলল, কালকে আমার বিয়ে হয়েছে, তুমি খুব খুশি হয়েছো। বাকিটা কায়রা বলতে পারল না। কান্নাগুলো গলায় এসে আটকে গলায়। ইয়াসিরের তীক্ষ্ণ কথাগুলো কায়রা বার কানের কাছে বাজতে লাগলো। কায়রার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে লকেটের ওপরে। কিছুক্ষণ বসে থাকার পর বলল, তুমি খুব খুশি হয়েছো আব্বু, তাই না? কিন্তু আমার কোনো আনন্দ হচ্ছে না। মেয়েরা কত স্বপ্ন নিয়ে স্বামীর বাড়িতে আসে, আমি এসেছিলাম এক বুক স্বপ্ন নিয়ে। মনে মনে খুব লোভ হতো, হয়তো এবার একটু ভালোবাসা পাবো, কারো বুকে মাথা রেখে আমার দুঃখের কথাগুলো বলতে পারবো। কিন্তু সব স্বপ্ন সত্যি হয় না আব্বু, বাস্তবতা অনেক কঠিন। আমার স্বামী আমাকে বলছে, আমার মুখ দেখলে তার সারাদিন মাটি যাবে, আমি তার আশেপাশে থাকলে তার শরীর ঘিনঘিন করে। জানো আব্বু, আমার মতো বস্তির মেয়ে তার নাকির জুতো হওয়ার যোগ্যতা রাখি না। কথাগুলো বলতে বলতে কায়রার চোখে অবিরাম অশ্রুধারা প্রবাহিত হতে লাগলো। কায়রা লকেটে পুনরায় চুমু খেয়ে গলায় পড়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে শাওয়ারের নিচে দাঁড়িয়ে গেল। শাওয়ারের পানিতে কায়রার পুরো শরীর জ্বলে পুড়ে গেল। কায়রা হাঁটু গেড়ে বসে চিৎকার করে কান্না করতে লাগলো। কান্নাগুলো চার দেওয়ালে বাড়ি খেয়ে ওয়াশরুমের পরিবেশকে আরো গুমোট করে তুলছে। কায়রা পাপেল কালারের সুতির শাড়ি পরে ইয়াসিরের ঘরে গেল না, সোজা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। নিচে ইয়াসমিন তালুকদারের সোফায় বসে চা খাচ্ছে, পরনে তার হাতে কাজ করা পার্পেল কালারের থ্রি পিস। ওনাকে দেখে সহজে কেউ বলতে পারবে না 35 বছরের একজন ছেলে আছে। ইয়াসমিন তালুকদার ইয়াসির তালুকদারের মা। ইয়াসমিন তালুকদার একজন হাউসওয়াইফ। কায়রা আস্তে আস্তে করে ইয়াসমিনের দিকে এগিয়ে এলো। ইয়াসমিন কারো পায়ে শব্দ পেয়ে মাথা তুলে দেখলো কায়রা। ইয়াসমিন কায়রাকে দেখে চায়ের কাপটা রেখে হাসি মুখে বলল, এসো মা, আমার কাছে এসো। এগ্রিমেন্ট সাইন করার আগে শর্তগুলো ভালোভাবে পড়ে নে, পরে আবার বলবি। ইয়াসির কথাটা বলে কায়রার দিকে অবলোকন করছে। কায়রা এগ্রিমেন্টের কাগজটাকে ডান হাত ধরে মেঝের দিকে তাকিয়ে আছে। ইয়াসির কায়রার জবাব না পেয়ে কাগজটাকে ঝটকা মেরে নিয়ে কপালে ঘাড় ভাঁজ করে বলল, ওকে ফাইন, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি কি লেখা আছে। কায়রা নয়ন তুলে ইয়াসিরের দিকে তাকালো। ইয়াসির কায়রার চোখে রেখে বলল, তুই কখনো আমার কাছে স্বামীর পরিচয় পাবি না, কারো সামনে বলতে পারবি না রাষ্ট্রমন্ত্রী। ইয়াসির
তালুকদার তোর স্ত্রী। নাম্বার 2, আমার ঘরে তোর মতে ডাস্টবিনের জায়গা হবে না। তোর জন্য বেস্ট জায়গা স্টোর রুম, ওখানে তুই থাকবি। আমার কোনো কিছু তোর নোংরা হাত দিয়ে স্পর্শ করবি না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? শেষের কথাটা ইয়াসির চিৎকার করে বলল। কায়রা ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। ইয়াসির কায়রার দিকে এগিয়ে গিয়ে বলল, নাম্বার 3, আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলেও কোনোদিন বেবি হবে না। এই কথাটা শুনে কায়রা পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে মেঝেতে ধপ করে বসে গেল। ইয়াসির কায়রার অবস্থা দেখে তার ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটে উঠল। কায়রার কানের কাছে একটা কথায় বাজতে লাগলো, সে কোনোদিনও বেবি হতে নিতে পারবে না, চলবে।